বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শাদাব আকবর এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ইন্টারেস্টিংলি যে তারা দুজন একই নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেন। সাধারণত তৃতীয় মাত্রায় এরকমটি খুব কম হয় যে একই নির্বাচনী এলাকার দুটো প্রধান দলের নেতারা একসঙ্গে বসতে অনেক ক্ষেত্রে চান না। তো আমি সেই কারণে আপনাদের দুজনকে বিশেষভাবে সাধুবাদ জানাই যে অ্যাটলিস্ট ওইটুকু ঔদার্য আপনারা দেখিয়েছেন বা ওইটুকু সাহস আপনারা দেখিয়েছেন, যেভাবে বলি না কেন। প্রশ্ন আপনাদের দুজনের জন্য আমার শুরুর যেটা বিশেষ শাদাব আকবর, যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে? সংবিধান অনুযায়ী 5 বছর পরে হবার কথা। একই রকম নির্বাচন হবে কিনা যেটা 14, 18 বা 24-এ হয়েছে ধারাবাহিক প্রক্রিয়ায়? সামনে যে উপজেলা নির্বাচন আছে সেটা গ্রহণযোগ্যতা পাবে কিনা? বাড়তি প্রশ্ন আপনার জন্য শহীদুল ইসলাম বাবুল, যে বিএনপি কি মধ্যবর্তী নির্বাচনের আশা বা দাবি করবে কিনা বা সেটি করবার আদায়ের সক্ষমতা বিএনপির আছে কিনা? মিস্টার শাদাব আকবর। প্রথমত আপনার যে প্রশ্ন যে আগামী নির্বাচন, সংসদ নির্বাচন কখন, খুব স্বভাবতই তার উত্তর হবে 5 বছর, এই মেয়াদ থেকে 5 বছর পরে। আর এর মধ্যে কি হবে, ওনারা কিভাবে আন্দোলন কতটা শক্তিশালী করতে পারবে তার উপরে সমস্ত কিছু। বাট গণতন্ত্রে যা বলে, সংবিধান যা বলে তা অনুযায়ী 5 বছরের পরেই নির্বাচন হবে এবং আমরা সেই মতন উন্নয়ন যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, আমরা ইনশাল্লাহ বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা এগিয়ে যাব। আর উপজেলা নির্বাচন সামনে আসছে, যেটা বললেন কতটুকু এটা গ্রহণযোগ্য হবে, আমি মনে করি যেটা বললেন যে 14, 18 তারপর 2024 সালের নির্বাচন আমি ব্যক্তিগতভাবে মনে করি অত্যন্ত সুন্দর একটা নির্বাচন, গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন কমিশন উপহার দিয়েছে এবং তার গ্রহণযোগ্যতা জনগণের কাছে, জনগণই সেটা বিচার করবে। কেউ জনগণের কথা বলে যদি কোনো কিছু বলে সেটা একটা, আর জনগণ কিভাবে সেটা নিল সেটা হচ্ছে আরেকটা। আমরা মনে করি জনগণ আমাদের সাথে আছে, জনগণের ভালোবাসা নিয়ে আমরা আবার নির্বাচিত হয়েছি। আর সামনে যে উপজেলা নির্বাচন আসছে, এই উপজেলা নির্বাচনে আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ যেটা ঘোষণা দিয়েছে যে এখানে তারা দলীয় কোনো প্রতীক দেবে না। সুতরাং এটা উন্মুক্ত থাকবে, যে এখানে আসবে আমরা চাই যে জনগণ যাকে চাবে সে নির্বাচিত হয়ে আসুক এবং সেই জন্য গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে আরও শক্তিশালী করার জন্য যে সহযোগিতা প্রয়োজন, সংসদ সদস্য হিসেবে আমি আমার এলাকায় সেটাই করব, যাতে সবাই সেই নির্বাচনের মধ্যে আসে এবং জনগণ যাকে চাবে তিনি আগামী নির্বাচনে, এই উপজেলা নির্বাচনের চেয়ারম্যান হিসেবে আসবেন। শহীদুল ইসলাম বাবুল। জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক এবং দর্শক শ্রোতা সবাইকে অভিবাদন। আপনি যেটা প্রশ্ন করেছেন যে মধ্যবর্তী নির্বাচন বা এই নির্বাচন কবে হবে, নাকি 5 বছরই সময় দেবে? না, ঠিক আছে, উনি যেটা বলেছে সংবিধানের কথা আর কি। বাট বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোট বঞ্চিত, দীর্ঘদিন বিগত 2-3টা নির্বাচন যেভাবে হয়েছে, সত্যিকার অর্থে এখন আমি জনগণের কথা বলি, উনিও জনগণের কথা বলে, কিন্তু জনগণ বলে যে আমার তো আর জীবন বাঁচে না। এটা হলো বাস্তবতা বাংলাদেশের। আপনি যান এখন বাজারে, আপনি দেখবেন আপনাকে মানে মৌমাছির মতো ভিক্ষুক চেপে ধরবে। মূল্যস্ফীতির যে অবস্থা, বিবিএস সরকারি সংস্থা, যদিও বাংলাদেশের কোনো সরকারি সংস্থার কোনো রিপোর্টের উপরে মানুষ বিশ্বাস করে না, তারাই বলছে যে 1/4 মানুষ, মানে 4 ভাগের 25 ভাগের বেশি মানুষ, 4,36,00,000, এটা সরকারি সংস্থা বিবিএস, রাষ্ট্রীয় সংস্থা, তারা বলছে। কিন্তু প্রকৃত সংখ্যা বিশ্ব ব্যাংক বলছে এটা আরও বেশি। জাহিদ হোসেন যে বিশ্ব ব্যাংকের এখানকার প্রতিনিধি ছিলেন, ওনার একটা রিপোর্ট দেখলাম যে 37% মানুষ খাবার কিনতে গিয়ে ঋণ করছে। আর অন্যদিকে আপনি দেখছেন, পত্রিকার পাতায় দেখবেন মানে কি ভয়ানক দুর্নীতি, লাগামহীন দুর্নীতি। তারপরে আপনার কি বলে, এক একজন আলাদিনের চেরাগ, আঙুল ফুলে কলা গাছ হচ্ছে, কোনো জবাবদিহিতা নাই, কেনা কাটা সমস্ত। আজকেই দেখলাম একটা পত্রিকা, ডেইলি স্টার পত্রিকা, মাতার বাড়ি প্রকল্পে যে এমন মানে দুর্নীতি, 2টা হাতুড়ি কিনতে কত 1,93,00,000 টাকা এক একটা হাতুড়ি। আমরা ওয়েবসাইট সেটা তারা চেক করে দেখলো যে এক একটার দাম হলো 14 কত ইউরো, বাংলাদেশি টাকায় 1600 টাকা। সেটা আপনি কিনেছেন প্রায় 70-75 হাজার টাকা, এরকম করে আরও অনেকগুলো কেনাকাটার ব্যাপার আছে। এবং গতকাল আমরা পত্রিকায় যেটা দেখছি যে কি একজন সাবেক আইজিপি, উনি ক্ষমতায় থাকতেন, উনি যখন আইজিপি ছিলেন, ওনার বাড়ি আবার গোপালগঞ্জ, রাষ্ট্রীয় কি শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন তিনি, বিপুল পরিমাণ সম্পদ, যেটা ওই কি বলে আলাদিনের চেরাগ।
এর আগে আমরা দেখেছি ওই যে এসালম গ্রুপ পত্রিকা শিরোনাম হ্যাঁ যেটা। পত্রিকার শিরোনাম, হ্যাঁ বিশাল বিশাল এক একজন আরেকজন, ওই যে মাফিয়া কেন্দ্রিক রাষ্ট্র যখন হয়ে যায় একজন আরেকজন, এখন তো বিএনপিকে নিপীড়ন করা শেষ, এখন নিজেরা কামড়াকামড়ি ভাগ বাটোয়ারা নিয়ে এক একজন আরেকজনের পিছনে লাগছে এবং মানুষ এগুলো দেখছে আসছে, কিন্তু প্রকৃত চিত্র মানে যেই চিত্র মানুষ বলছে, যেটা পত্রপত্রিকায় দেখা যাচ্ছে বা মানে চর্মচক্ষে দেখা যাচ্ছে, বিষয়টা আরও গভীর, আরও অনেক। একদিকে মানুষ মূল্যস্ফীতি, মানুষের জীবন চলছে না, মানুষের দায় দেনা ধার চাকরি অবক্ষয়, আপনার বলছে বিবিএর যেটা বলছে অনেকগুলো তথ্য, আপনার বেকারত্ব বেড়েছে, আপনার মৃত্যুহার আয়ু কমেছে, তারপরে আপনার ইনফ্লেশন বেড়েছে, তারপরে আপনার স্কুলে যাওয়ার ছাত্রের সংখ্যা কমেছে, শিক্ষার মান কমেছে, অনেকগুলা ইন্ডেক্স বাংলাদেশ একটা তলানির দিকে ক্রমেই যাচ্ছে। দক্ষিণ এশিয়ার মধ্যে মূল্যস্ফীতি পাকিস্তান এবং বাংলাদেশ কম্পিটিশন করছে, দেউলিয়া রাষ্ট্র শ্রীলঙ্কা, সেই শ্রীলঙ্কাও মূল্যস্ফীতি বাংলাদেশে এই যে বললাম, এই আরও অনেকগুলো বিষয় রয়েছে। কেন বললাম যে যখন মানুষের অধিকার থাকে না সরকার নির্বাচনে, সরকারের যখন কোনো জবাবদিহিতা থাকে না, যখন একটা লুণ্ঠনতন্ত্র সর্বব্যাপী, এই গত মাসে শেয়ার বাজার থেকে একেবারে নীরবে নিবৃতে 20,000 কোটি টাকা লুণ্ঠন হয়ে গেল, 20,000 কোটি টাকা, কত মানুষ পথে বসে গেছে। তারপরে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেগুলো নিয়ে আলাদা আমরা কথা বলতে পারবো। এই যে সামগ্রিক ব্যাপার, এগুলো হলো গণতন্ত্রহীনতার যে বাস্তবতা, দীর্ঘদিনের ফল কুফল। আমরা বলছিলাম এর কারণে ধরেন দুর্নীতি বেড়েছে, গণতন্ত্রহীনতার কারণে, গণতন্ত্রহীনতার কারণে রাজনৈতিক সংকট বাংলাদেশে বিদ্যমান, গণতন্ত্রহীনতার কারণে কূটনৈতিক সংকট, নানাবিধ সংকট, এখন ডলার সংকট, তারপরে আপনার কি ব্যাংক টাকাগুলো, বাংলাদেশ ব্যাংক প্রতিনিয়ত টাকা চেপে দিচ্ছে, আর এক একটা গোষ্ঠী আলাদিনের চেরাক পেয়ে বিশাল বিত্ত বৈভবের মালিক হয়ে যাচ্ছে। ওই যে মানে এই যখন হয় বাস্তবতা, তখন জনগণ বলে যে আমার আর উপায় নাই। যেই জনগণের, বিশেষ করে আমি এই প্রশ্নটা এমনি তো আমার মাথায় ছিল যে আমি করতাম, যে একজন সরকারি কর্মকর্তার যে সম্পদের চিত্র পত্রপত্রিকায় বেরোলো, এটা কিভাবে সম্ভব? এবং যেটা হিসাব আছে, অনেকেই মনে করেন যে এটা খুবই আংশিক একটা হিসাব, এবং এটা দেশের ভিতরকার, দেশের বাইরেও যে তার নেই সে কথা বলা যাবে না। আপনার কাছ থেকে দেখুন, কোনো সরকারি কর্মকর্তা কেন, যে কোনো কেউ যদি দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকে সেটা আইনের আওতায় আসতে হবে, এবং সেটা আমিও ব্যক্তিগতভাবে মনে করি। আমার একটা প্রশ্ন, যে সরকারের এত এজেন্সি আছে, তারা কি এগুলো জানে না, জানতো না? সরকারের এজেন্সি আছে, কেন আইনের আওতায় এতদিন পর্যন্ত আসেনি, এখনো আসেনি? সরকারের এজেন্সি আছে, সরকার জানে কি জানে না, বা সরকার কি এটা নিয়ে তাদের সরকারের ভূমিকা, সেটা আমি এই তো বলতে পারবো না। কিন্তু আমি যেটা বলতে পারবো সেটা হলো, কেউ আইনের আওতার বাইরে না। সুতরাং যদি কেউ অন্যায় করে, কেউ যদি দুর্নীতি করে, তাহলে তাকে বিচারের আওতায় আসতে হবে। কারণ কারো অন্যায় করবে, কেউ দুর্নীতির পাহাড় যদি করে, সেই দায়িত্ব তো আমি লাবু চৌধুরী নেব না। তা আমি বিশ্বাস করি দেশের একজন নাগরিক হিসাবে যেই কোনো কেউ যারা এই দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকবে, প্রত্যেকেই আইনের আওতায় আনা প্রয়োজন। আর আমার ভাই যে কথাগুলো বললেন, অনেকগুলো কথা, এটা কিন্তু ওনাদের একটা গদভাগা বাধায় বিএনপি যারা বসেন সবসময় একই কথাই বলেন। প্রথম হলো বলেন যে জনগণের কথা, আপনারা নির্বাচনেই গেলেন না, এইবার একটা নির্বাচনের সুযোগ ছিল। আর সবাই যখন সরকারের বিরুদ্ধে কোথাও গেলে, বাজারে গেলে মৌমাছির মতো সবাই লেগে থাকে, তাহলে কি ওনারা রাজনৈতিকভাবে ব্যর্থ না? যে সমগ্র জনগণ সবাই, চারিদিক থেকে সবাই সরকারের বিরুদ্ধে, সরকারের যে করুণ চিত্র, দেশের একটা করুণ চিত্র তিনি তুলে ধরলেন। এই করুণ চিত্র যদি হয়, তাহলে তো আমি বলবো আপনাদের জন্য এটা একটা চরম ব্যর্থতা, যে আপনারা এই সরকারকে নামাতে ব্যর্থ হয়েছেন, এবং আপনারা গণতান্ত্রিক আন্দোলন করে সরকারকে হটানো, নির্বাচনের মাধ্যমে আসতেন, নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতেন, তখন বুঝতে পারতাম জনগণ আপনাকে চায় কি জনগণ চায় না। আপনাদের জনগণের কাছে জানি না। আর এই যে আমি এলাকায় যাই, আমার এলাকায় যাচ্ছি, আমি এই দীর্ঘ সময় ধরে, আমার মা প্রায় 40টা বছর এই এলাকাটা গড়েছে, আমি সবসময় তার সাথে যাচ্ছি, ওনারা সব কথা বলে, ওনারা জনগণের কথা বলে। আমি ওনাকে তো আমাদের এলাকায়, ওনার তো আমার সেই একই এলাকায় উনি যেতে দেন আপনারা? আমি জাস্ট এমনি প্রশ্ন করি, পারসেপশন ওনারা যেটা তৈরি করেছেন, আপনারা ওনাদেরকে যেতে দেন এলাকায়? অবশ্যই। আচ্ছা, আরেকটা জিনিস হলো, উনি আমার সামনে বসা আছেন, আমি খুব সাহসের সাথে বলতে চাই এবং বলতে পারি, এবং সে দাবি রাখি যে এই এলাকাটায় ফরিদপুর 2 আমার মা থাকতে, এবং আমি গতবার নির্বাচিত হয়েছে, এবারও এই এলাকায় বিএনপির কাউকে কোনো রকম আমরা প্রতিহিংসায় হয়ে কাউকে নামে মামলা দিব, হামলা করব, এই ব্যাপারে আমার মনে হয় না। যদি উনি সত্যবাদী হন, বলতে পারবেন না যে আমি আজ পর্যন্ত কোনোদিনও বিএনপির কেউ, বরঞ্চ তারা নিরাপদ মনে করে যে না, এই লোকটা সবাইকে কোনো রকম
সহিংসতা পছন্দ করে না এবং রাজনৈতিকভাবেই শুধুমাত্র মোকাবেলা করব, কিন্তু অন্যরকম কোনোভাবে মামলা হামলা বা অন্য কোনো কিছু আজ পর্যন্ত কোনোদিনও করি নাই, আগামীতেও করব না। আমি আশা করি যে উনি আমার সাথে অন্তত এই একটা ব্যাপারে হয়তো আমরা স্থানীয় রাজনীতির মধ্যে ঢুকে পড়লাম, সেটাও একদিক থেকে খারাপ নয়। না, এটা গণতন্ত্রের কথা না। উনি যেটা বলেছে সেটা সর্বাংশে সত্য নয়। এই বিগত নির্বাচনের আগে একটা জায়গা থেকে 11 জন লোককে গ্রেফতার করেছে। আমার সাথে যারা রাজনীতি এরকম কমপক্ষে 40 থেকে 50 জন রাতের বেলা চপ করে ধরে নিয়ে চলে গেছে। আমার দুটো প্রশ্ন আছে, মানে এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে হয় যে এটা একটা কেন্দ্রীয় সিদ্ধান্তের অংশ হিসেবে হয়, আরেকটা হচ্ছে কোনো স্থানে দেখা যায় যে স্থানীয় এমপি বা প্রভাবশালী ব্যক্তিবর্গ ক্ষমতাসীন তারা নিজেরাই এই বিষয়ে অনেক তৎপর থাকেন। আসলে হয়েছে কি, স্থানীয় রাজনীতি নিয়ে যদি কথা বলতে যাই, এখানে উনি আছেন, আমি আছি, এখন দীর্ঘদিন এখানে আওয়ামী লীগ ক্ষমতায়, একটা সময়, হ্যাঁ এখন কম আছে, দিস ট্রু, একটা সময় আমার গ্রামে কমপক্ষে 70টা 80টা গ্রাম বাড়িঘর ভাঙচুর করা হয়েছে রাজনৈতিক প্রশ্রয়ে। তখন হয়তো উনি এমপি ছিলেন না। হ্যাঁ, এটা সত্য, আমি এটা তথ্য দিতে পারবো ওনাকে, এবং মানে কোনো মিথ্যা না। রাজনৈতিক কারণে এখন কম হচ্ছে, কারণ তারা নিজেরা কম্পিটিশন করেছে এবার, যে কারণে বিএনপির লোকেরা হয়তো একটু সেফ পজিশনে একটু থাকতে পেরেছে। কিন্তু নির্বাচনের আগে এই আন্দোলনকে কেন্দ্র করে অসংখ্য গ্রেপ্তার নির্যাতন হয়েছে, অনেকগুলো মামলা হয়েছে। আমার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে, আমার ভাইকে, আপন ভাইকে, যে রাজনীতির কোনো পদপদবি নাই, যে গ্রাম কোনো রাজনীতির সাথে ধারে কাছেও নাই। এটা তো উনি হয়তো জানেন কিনা আমি জানি না। এমপির উদ্যোগে না, সেটা আমি বলছি না। আমি ওই জায়গায় যে দলটা করেন সেই দলের প্রশাসন, পুলিশ প্রশাসন এটা করেছে, এর দায় কি আপনি এড়াইতে পারবেন? না আপনি তো সেই দলের প্রতিনিধিত্ব করেন। আপনি কি প্রতিবাদ করেছেন? আপনি কি প্রশাসনকে বলেছেন এই তোমরা কয়জনকে গ্রেফতার করেছো, কোথা থেকে গ্রেফতার? আমার ভাইকে গ্রেফতার করলে এক জায়গাতে 24-26 ঘন্টা পরে তাকে পুলিশে দিল, যে কোনোদিন রাজনীতি করে না, 26 ঘন্টা পরে, এবং মামলা দিল আমার বাড়ি এক থানায়, মামলা দিচ্ছে আর এক থানায় নিয়ে, এবং 9-6 করে দীর্ঘ, এরকম অসংখ্য ঘটনা আছে। সেই জন্য স্থানীয় রাজনীতি নিয়ে এই কথাগুলো আমরা বলতে চাইনি। হ্যাঁ, এবার ওনরা নির্বাচন করেছে, তাদের মধ্যে কম্পিটিশন হয়েছে, তাদের মধ্যে মারামারি হয়েছে, হয়তো আমাদের লোকেরা কিছুটা সেফ পজিশনে পেয়েছে, এটা অসত্য না। কিন্তু বাস্তবিক চিত্র একেবারে দুধে ধোয়া তুলসী পাতা বা শান্তি সোনা নহর বয়ে যাচ্ছে, সারা বাংলাদেশেই হচ্ছে, আমাদের এলাকা তো বিচ্ছিন্ন কোনো এলাকা না। হ্যাঁ, ব্যক্তিগতভাবে উনি এমপি সাহেব হয়তো সেটা কতটুকু করেছেন কতটুকু না করেছেন সেটা হয়তো উনি বলতে পারবেন, কিন্তু যে সামগ্রিক যে একটা রাষ্ট্রীয় ডিসিশন, তার বাইরে তো আমার এলাকাটা, রাষ্ট্রীয় চিন্তাটা, হ্যাঁ এটা হয়েছে। হ্যাঁ, কোথাও কম হয়েছে, কোথাও বেশি আছে। আমার এলাকায় যে একেবারে কম হয়েছে বিষয়টা তা না, আমি তো বললাম আপনাকে সচিত্র বিষয়গুলো। উপজেলা তারপরে নগর কাজী সালতা থানায় একটা ওসি ছিল, কি ভয়ঙ্কর ব্যাপার, একটা দানবীয় ওসি, সে এখন নাই। একটা লোক, ভদ্রলোক, তাকে থানায় নিয়ে ঝুলিয়ে পিটিয়ে, 70 বছর, সে গ্রামীণ ব্যাংকের ডিজিএম ছিল, হ্যাঁ কোনো অপরাধ না, পিটিয়ে সারা রাত পিটিয়ে, কি তার আমি শরীরটা দেখেছি, এটা পাগল ওসি ছিল, উদ্ভ্রান্তের মতো। উনিও চিনেন হয়তো তাকে। উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির সিদ্ধান্ত সম্পর্কে, উপজেলা নির্বাচন এটা দলীয়ভাবে শোনেন, এই উপজেলা নির্বাচন খুব গুরুত্ব ম্যাটার করে না আমাদের কাছে। যেখানে রাষ্ট্রীয় নির্বাচন, একটা জাতীয় নির্বাচন, সরকার পরিবর্তন হয়, মানুষের ভাগ্যের পরিবর্তন, উপজেলা নির্বাচন উপজেলা চেয়ারম্যানদেরও এমন কোনো ভূমিকা নাই। সেজন্য সেই নির্বাচন নিয়ে আমার দল ওইভাবে হয়তো চিন্তা করছে না। যদি দলীয়ভাবে সিদ্ধান্ত হয় তো হবে, আমি জানি না এটা কি হবে। ওকে, আরেকটি এই মুহূর্তে আলোচনার মধ্যে প্রধান দুটো দলই এতে জড়িয়ে পড়েছে, এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী এই বিষয় নিয়ে কথাবার্তা বলছেন, সেটা হচ্ছে বয়কট ইন্ডিয়া বা ইন্ডিয়ান প্রোডাক্টস। আপনার মত কি, আপনার দলের মধ্যে? বয়কট ইন্ডিয়া যেটা, এটা প্রথমে শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটা একটা সামাজিক আন্দোলন হিসেবে, এবং এটা এমন কোনো দল প্রথমে এটা বলেনি। সর্বশেষ আমার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাই এটাকে সমর্থন করেছেন। আপনি দেখবেন তারপরে আওয়ামী লীগের কি প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে, আপনি খেয়াল করেছেন? ফ্রম টপ টু বটম, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সর্বব্যাপী, আমার দলের মহাসচিব বলেনি, আমার দলের চেয়ারম্যান বলেনি, স্ট্যান্ডিং কমিটির কোনো নেতা বলেনি, আমার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এই আন্দোলনকে সমর্থন করেছেন। আমার বক্তব্য হলো কি, যে আমার সিনিয়র যুগ্ম মহাসচিব বলার পরে আওয়ামী লীগের মধ্যে যে প্রতিক্রিয়া, দিল্লির মধ্যে সেই প্রতিক্রিয়া নাই। এই জন্যই বলা হয় যে ডালমেকুচ কালা হয়। আমরা যে বলি যে আওয়ামী লীগ বা দিল্লি এবং আওয়ামী লীগ বন্ধু হইতে পারে, কিন্তু তার তো বাংলাদেশের বন্ধু হয় না। আপনার এক টকশোতে আমি দেখেছিলাম, রুহুল কবির সাহেব একটা প্রশ্ন উত্তর দিলেন যে এই স্বাধীনতার 53 বছরে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন যে বাংলাদেশের মানুষ বুঝতে পারছে যে ভারত বাংলাদেশের বন্ধু না। হ্যাঁ, আর মাওলানা ভাসানীর একটা কথা ছিল যে পিণ্ডির জিঞ্জির ছিন্ন করেছি দিল্লির দাসত্ব করবার জন্য নয়। স্বাধীনতার 53 বছরে প্রধানমন্ত্রী যেখানে বলেন যে ভারতকে যা দিয়েছি চিরকাল মনে রাখতে হবে, আরেকজন মন্ত্রী বলেন যে আমাদেরকে আরেকটি বার ক্ষমতায় রাখতে হবে। আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল বলে দিল্লি আছে আমরা আছি, বাংলাদেশের মানুষ আছে আমরা আছি, এরকম কোনো কথা নাই। কিন্তু আপনি দেখতে পারবেন
কি অর্জন করেছে বলেন, ট্রানজিট বলেন, ট্রান্সশিপমেন্ট বলেন, বাংলাদেশকে চুষে চুষে খাচ্ছে। আপনার বাণিজ্য বৈষম্য, $15 বিলিয়ন তারা এখান থেকে বাণিজ্য করে নিয়ে যাচ্ছে। আমরা $1.5 বিলিয়ন এখানে তারা এক্সপোর্ট করতে পারি না। হ্যাঁ ঠিক আছে, তারা উৎপাদন করে, রপ্তানিও করতে পারে। আপনার পর্যটন খাতে $4 বিলিয়ন, 40,000 কোটি টাকার উপরে। চিকিৎসা খাতে এরকম মানে সারা বছর 1 লক্ষ কোটি টাকা, $10 বিলিয়ন মতো। আর ভারত থেকে নামে বেনামে বৈধ অবৈধভাবে যারা এখান থেকে রেমিটেন্স নিয়ে যায়, বাংলাদেশ হচ্ছে তাদের রেমিটেন্সের খনি। এখন এতটুক দেশ, তাদের বিরাট অর্থনীতি ঠিক আছে, কিন্তু আমার বক্তব্য এই যে বিপুল পরিমাণ ভারতের জাতীয় অর্থনীতির জন্য বাংলাদেশের মতো ছোট দেশ ভূমিকা রাখছে, তাদের ভূমিকাকে কি? আপনি একটা মুদি দোকানে যান না, যেখান থেকে আপনি চাউল কিনেন, ডাল কিনবেন, সেও আপনাকে সালাম দেবে, ইজ্জত দেবে, সম্মান দিবে। আর ভারত আমাদের গণতন্ত্রহীনতা দিয়েছে, লুণ্ঠন দিয়েছে, ভোটের নামে কারচুপি দিয়েছে, আর ফেলানি আর এই আলামিনদের লাশ দিয়েছে। এই পরশু দিনও দেখলাম একটা লাশ এই সীমান্তে, তার আগের দিন দেখলাম পুরসা সীমান্তে গুলি করে। পৃথিবীর কোন সীমান্তে এরকম আছে? তারপরও ভারত বলতে হবে হ্যাঁ তারা আমাদেরকে স্বাধীনতায় সহযোগিতা করেছিল, সত্য। কিন্তু আপনি চোরের হাত থেকে উদ্ধার করে, ডাকাতের হাতে উদ্ধার করে, আপনি নিজেই যদি ডাকাতের ভূমিকায়, রেপিস্টের ভূমিকা অবতীর্ণ হতেন, তাহলে আমাকে নতজানু থাকতেই হবে, তার প্রতি আমার বন্ধুত্ব রাখতেই হবে। আর 54টা অভিন্ন নদীর কথা বাদই দিলাম। এই যে আবরার পাহাড়, বুয়েটের ফেনী নদীর পানি নিয়ে ফেসবুকে একটু লিখেছিল, একটু পিটিয়ে যেভাবে হত্যা করে। আর বুয়েট নিয়ে এখন কি হচ্ছে আপনি দেখেন সেখানে, অথচ আওয়ামী লীগের বন্ধু, বাংলাদেশের তার নাকি তারা বন্ধু। সর্বশেষ তো ছাত্রলীগ আদালতের সিদ্ধান্ত বুয়েটে গেছে এবং হ্যাঁ সেটা নিয়ে কথা বলেন। উপাচার্য স্বাগত জানিয়েছেন যে আদালতের সিদ্ধান্ত তো শিরোধার্য। আমি পরে আসছি সেই প্রসঙ্গে। এতক্ষণ কথাগুলো শুনলাম, আপনার পরিষ্কার আসলো যে ভারতের প্রতি তাদের যে বিদ্বেষটা কেন? বিদ্বেষটা হলো কেন আওয়ামী লীগকে তারা সমর্থন দিয়েছে। আর ওনাদের মধ্যে আরেকটা বিদ্বেষ যে বলে যে ভারতে আমরা যা দিয়েছি, উনি এই যে অপপ্রচার বা এই যে কথাগুলো, বিভ্রান্তমূলক কথাগুলো বলেন, এইগুলোর উত্তরটা একটু ওনার শোনা উচিত। এটা বলতে কি বোঝায়? এটা বলতে এই বোঝায় যে যখন আমরা ক্ষমতায় ছিলাম না, যখন ওনারা ক্ষমতায় ছিলেন, তখন এখানে কিন্তু আইএসআই ঘাঁটি গেটেছিল। এখানে আইএসআই ঘাঁটি গেড়ে ইনসার্জেন্সির জন্য তারাই এখান থেকে বিভিন্ন জায়গায় মদত জোগাচ্ছিল। এখানে সেই 10 ট্রাক অস্ত্র ব্যাপারেও মনে হয় উনি ভুলে গেছেন। আমরা যখন ক্ষমতায় এসেছি, মাননীয় প্রধানমন্ত্রী আসার পর বাংলাদেশের মাটি যেন ব্যবহার করতে তারা না পারে, সেই জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা করার সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং বাংলাদেশের মাটি থেকে কোনো রকম ভাবে ভারতে কোনো রকম তাদেরকে যাতে এই ইনসার্জেন্সি করতে না পারে, আইএসআইয়ের যাতে অস্তিত্ব বাংলাদেশে থাকে না থাকে, সেই ব্যবস্থাটা বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী তিনি করেছেন। সেটাই হলো ওনাদের গাত্রদাহ যে কেন এটা করেছেন। আমার নেইবার কান্ট্রি, সে আমাকে স্বাধীনতা যুদ্ধে, সে আমার বন্ধু, আমার পাশের দেশ, তার সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক থাকতে তার সমস্যা কোথায়? তাদের তো সমস্যা, তাদের একটাই সমস্যা, কেন ভারত আমাকে সমর্থন দিচ্ছে। ভারত আমাকে সমর্থন দিচ্ছে কারণ ভারত মনে করছে যে আমরা ভারতের জন্য নিরাপদ, কারণ আমরা ভারতকে এই সহযোগিতা করছি। বন্ধু রাষ্ট্র হিসাবে আমাদের সেটাই সহযোগিতা করার কথা। বন্ধু রাষ্ট্র হিসাবে আমাদের এখান থেকে তাদের ইনসার্জেন্সিতে মদত দেওয়ার কোনো কথা না। আর এই যে সমস্ত ভারত বিরোধী যেটা আজকে বলতেছেন, এটা হবে যে ব্যবসা বাণিজ্য যেটা হবে, এটা ওপেন মার্কেট ইকোনমিতে আপনার যেটা বেসিক্যালি যখন যেটা আপনি মনে করবেন যে আমি এখান থেকে আমার সস্তায় আসবে, এখান থেকে আমার ভালো কোয়ালিটি জিনিস আসবে, এবং মার্কেট ফোর্স মূলত আপনার এটা ডিসাইড করবে যে কোন জায়গাতে কী হবে, কীভাবে ব্যবসাটা হবে। ভারত আমার কাছে, আমি সেখান থেকে তারা কাঁচামাল সব, অনেক কিছুর কাঁচামাল আসে। আজকের থেকে যদি ভারত থেকে কাঁচামাল সব আসা বন্ধ হয়ে যায়, আজকে যদি ভারত থেকে গার্মেন্টসের জন্য যে র মেটেরিয়ালগুলো আসে সেটা বন্ধ হয়ে যায়, কালকে আমার অর্থনীতি কী হবে সেটা আগে ভাবতে হবে। আপনি খালি ভারতের বিরুদ্ধে ডাক দিলেন, আপনি ভারতের বিরুদ্ধে ডাক দেন, একটা যদি কোনো নির্দিষ্ট কারণ থাকে তাও একটা কথা ছিল। আর আমি যদি আজকে ইম্পোর্টার, আমি মনে করবো সারা পৃথিবীতে কোন জায়গাতে কোনটা আমার জন্য ভালো হয় সেটা আমি আনবো। ওনাদেরও তো অনেকে গার্মেন্টস ম্যানুফ্যাকচারার আছে যারা কিন্তু ভারতের সাথে ব্যবসা করে, ওনাদের কথা কিন্তু তারা শুনবে না, তারা বিএনপি করে কিন্তু ভারতের সাথেই কিন্তু ব্যবসাটা তারা করবে। আর ভারতের যেটা এত বড় একটা বিশাল মার্কেট, আমরা যে ধীরে ধীরে ভারতের মার্কেটে ঢুকছি, সেই ভারতের মার্কেট ঢুকবো আস্তে আস্তে, আমরা সেই মার্কেটটাতে যতটা বেশি যেতে পারবো সেটা তো আমাদেরই লাভ। সুতরাং মুক্ত অর্থনীতিতে কোন দেশ থেকে একটা স্পেসিফিক কোনো দেশের কথা বলার কিছু নাই। যে যেখান থেকে মনে করবে যে এখান থেকে আসলে আমার জন্য কস্ট কম হবে, সে সেটা করবে। যে মনে করবে এই র মেটেরিয়ালটা আমার দ্রুত পাওয়া দরকার, সে সেটা ব্যবস্থা করবে। এটা আমরা সিদ্ধান্ত করবো না, মার্কেট উইল ডিসাইড যে কোনটা কিভাবে করবে। তো এই জন্যে ভারতের প্রতি হঠাৎ করে এই বিদ্বেষের আমি আর কোনো কারণ
দেখি না। ওনারা এই ভারত বিরোধী কথা বলে যারা এখানে মৌলবাদ আছেন, যারা সাম্প্রদায়িক শক্তি আছেন, তাদের উত্থান করার একটা চেষ্টা করবেন, কারণ এটাই তাদের একমাত্র পথ এখন, যে বাংলাদেশকে যদি ভারত বিরোধী করা মানে হলো সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটানো। এবং সেই উত্থান ঘটানোর জন্য ওনাদের তো ধরেন এই আজ পর্যন্ত যার উৎপত্তি হচ্ছে রক্তের মধ্য দিয়ে, যার উৎপত্তি হচ্ছে একের পর এক সন্ত্রাস করে, যার উৎপত্তি হয়েছে বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত ইন্ডেমনিটি আইন দিয়ে বন্ধ করেছিল, তাদের মুখে এগুলা মানে না। তাদের মুখে মানে না যারা 2004 সালে প্রধানমন্ত্রীকে গ্রেনেড হামলা করে হত্যা করার চেষ্টা করেছিল। সেই মানুষজনই আজকে সন্ত্রাসের কথা বলে, তারা দুর্নীতির কথা বলছে। দুর্নীতিতে যে আপনারা কি কম করেছেন? আপনাদের মামুন সাহেবের কথা কি আমরা ভুলে গেছি নাকি? আর কে করে নাই? আমার কথা হলো, আমি দুর্নীতি উনি করলো না, আমি করলাম না, কে করলো সেটা না, যে দুর্নীতি করবে তার বিরুদ্ধে আমিও তাদের সাথে একমত, সবার সাথে একমত, যে যারা দুর্নীতি করবে, যারা বিদেশের সম্পদ পাচার করবে, যারা এদেশে জনগণের সম্পদ লুণ্ঠন করবে, তাদের অবশ্যই আইনের আওতায় আসতে হবে। কারণ সেটা আইনের আওতায় আসলেই একমাত্র অর্থনীতি আরো বেশি স্থিতিশীল হবে, এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই কথায় কথায় এই যে রাজনীতি, তারা রাজনীতিতে ব্যর্থ হয়েছে, দেউলিয়া হয়েছে, তাদের কোনো দিক যদি মিনিমাম যদি এক নেতৃত্ব থাকতো, সেই নেতৃত্ব শূন্যতার কারণেই কিন্তু আজকে তারা আজকে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। তারা জনগণের কথা বলে, জনগণের কাছে যায় না। তারা জনগণের কথা বলে, নির্বাচনে আসে না। আপনারা একটা রাস্তা দেখাইতেন, কোনো রাস্তাই পারেন নাই। এখন আবার আসতেছেন যে মধ্যবর্তী হবে না, কখন কি হবে। আমি তো মনে করি ওনাদেরকে জনগণ লাল কার্ড দেখাই দিছে, দে আর রিজেক্টেড, তাদের আর কোনো পন্থা নাই। তারা এই সমস্ত কথা, আপনারা বিএনপির লোকজনদেরকে টক শোতে ডাকেন দেখেই তারা এখনো জীবিত আছে, নাহলে কিন্তু তারা মৃত সিসিইউতে। আপনি বলবেন, এবং আমি বুয়েটের প্রসঙ্গটা আলোচনা আপনি বলতে চাইছিলেন, এখন থামিয়ে দিয়েছিলাম। অনেকগুলো প্রসঙ্গ বলেছেন জনাব লাবু সাহেব। রাজনীতি বিএনপি ব্যর্থ হয়েছে, কি মৃত বলেছে, মৃত। হ্যাঁ, আইসিইউতে আছে। আবার বিএনপি যদি না থাকে ধরেন কোনো কারণে, আওয়ামী লীগের কি রাজনীতি থাকবে? ওবায়দুল কাদের, আপনি গুগলে সার্চ দেন, এই কয়েকদিনের বক্তব্য, বিএনপি নাই, বিএনপি থাকবে না, বিএনপি ব্যর্থ, বিএনপি এইটা, বিএনপি ওইটা, ঘুম থেকে উঠেই। তারেক রহমান রয়েছে 8000 মাইল দূরে, তার চর্বিত চর্বণ, তার চরিত্র হনন ফ্রম টপ টু বটম। এই যে বক্তব্যগুলো, বিএনপি যদি নাই থাকে, বিএনপি যদি ব্যর্থ হয়, তাহলে বিএনপি নিয়ে আপনারা তারা বিরোধী দল বানাইছেন, আবার কিছু দামিও বানাইছেন, আবার মানে নিজের মতো করে তারা কি বক্তব্য দেবে সেটাও বানাইছেন, ঠিক করে দিচ্ছেন। বিরোধী দলের মত কি ভূমিকা কী হবে সেটাও ঠিক করে দিচ্ছেন, আবার গণতন্ত্রের কথাও বলতেছেন। আবার বিএনপি থাকবে না, বিএনপি নাই, বিএনপি ব্যর্থ। আরে ভাই, ব্যর্থতাকে আপনি কিভাবে নিরূপণ করবেন? রাজনীতি, আপনি এমপি হয়েছেন ভালো কথা, যেভাবেই হয়েছেন। রাজনীতি মানে তো রাজনীতি ফাঁকা মাঠে গোল দিচ্ছেন। রাজনীতি মানে আসেন নাই, আপনারা তো আমার টেনা নামানোর কথা কিভাবে আসেন? আপনি একটা কেয়ারটেকারের অধীনে ভোট দেন, যে নির্বাচনে আপনারাও জিতেছেন। 2007 সালে কেয়ারটেকার সাহস আপনাদের নাই তো? অবশ্যই সাহস আছে। রাজনীতি আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব আমরা দিয়েছি। এই দেশ আজকে লাল সবুজের পতাকার জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। সুতরাং আমরা আমাদের সাহস নাই বলে কি আছে? স্বাধীনতা আওয়ামী লীগের একার সম্পদ না। না, আমি সেটা বলবো না, সবাই সম্পদ। হ্যাঁ, সেটা তো বলবো না। এটা আমজনতার যুদ্ধ। স্বাধীনতার সময় কয়জন আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বেই আমজনতার যুদ্ধ করেছে, একমাত্র বঙ্গবন্ধুর ডাকেই এই দেশ স্বাধীন হয়েছে। না, জিয়াউর রহমানও সেই স্বাধীনতা, জিয়াউর রহমান সাহেব তো, আপনারা জিয়াউর রহমান সাহেব বলেন, এটা নিয়ে আর কোনো কথা বলার কিছু নাই। যেই ভদ্রলোক 8 বছর বয়সে দেশ থেকে চলে যায় ভারতে, পাকিস্তানে তিনি বড় হয়েছেন এবং সেখান থেকে পড়ালেখা করে সেনাবাহিনীতে ঢুকেছেন। 70 সালে প্রথম এখানে আসলেন বাংলাদেশে। আপনি সেই জিয়াউর রহমানের ওই জায়গায় নিয়ে আসার শুনেন আমার না, আপনি আমি তো অবশ্যই শুনবো না, আমার কথাটা শুনেন। অসত্য কথা তো আমরা মেনে নিব না, এটাই হলো কথা। অসত্য যদি হয়, অসত্য হয় পরে আপনি সেটা ক্লারিফাই করেন। এই যে আপনারা বলতেছেন আপনার দলে অনেক নেতা, আপনার নেতা শেখ মুজিবুর রহমান সাহেব জিয়াউর রহমানকে পদক দিয়ে গেছেন এবং তিনি স্বাধীনতার অনেক জেনারেল ছিলেন, তার চেয়ে বড় সিনিয়র অফিসার ছিলেন। এখন আপনি বলছেন পাঠ করেছেন, পাঠ করার জন্য আর মানুষ ছিল না? আওয়ামী লীগের কোনো নেতা ছিল না? আওয়ামী লীগ, আপনি কি রাজনীতি জানেন না? আপনি কি অস্থিরবান কেন? আশ্চর্য ব্যাপার। আচ্ছা, একজন করে বললেন, আপনি যে কথাটা বলছেন সেই কথার উপরে কথা আনতেছি। আপনি নোট নেন, আপনি একটু নোট নেন। হ্যাঁ, নোট নেন, আপনার সময় আপনি বলবেন। হ্যাঁ, আমি যেটা বলছি যে আর্মিতে অনেক অফিসার ছিল, এক শেখ মুজিবরে হয়তো চলে গেছেন, ধরে নিয়ে গেছেন, ধরে নিয়ে শেখ সাহেব আমাদের অবিসংবাদিত নেতা, ঠিক আছে। হ্যাঁ, আপনি বলেন, আপনি তাকে দেবতা মানেন, এক নেতা, এক দেশ, এক দল, এক আদর্শ, সবকিছু করে দেন, কোনো অসুবিধা নাই। আমার নেতা সম্পর্কে যখন আপনি কথা বলবেন, তখনও যদি আপনি কিছু সম্মান না করেন, শ্রদ্ধা না করেন, তারও এখানে অনুসারী আছে। আমাদের জাতীয় নেতাকে আমরা কতটুকু সম্মান করব, সেটা আপনার উপর আমার উপরই নির্ভর করবে। আপনি আমার নেতার চরিত্র হনন করবেন, পাকিস্তানের চর বলবেন, মুক্তিযুদ্ধ করে নাই, ও পাকিস্তানে ছিল, এইসব যখন বলবেন, তখন আপনারও অনেক ফোঁটা আছে। আমি বলতে পারবো যে নির্বাচনের পরে 72-এর প্রথম আপনারা বাংলাদেশের নির্বাচনকে কলঙ্কিত করেছেন, আপনারা 73-এর নির্বাচন
হয়েছিল? আপনারা বাংলাদেশে এক দল করেছেন, সমস্ত দলকে নিষিদ্ধ করেছেন, আপনারা গণমাধ্যমের স্বাধীনতা হরণ করেছেন, কোনো 4টে হরণই পত্রিকা করিনি। করেছেন, ঠিক আছে, জাসদের 23,000 নেতাকর্মীকে হত্যা করেছেন। এগুলো অনেক কিছু বলবার আছে, আপনি- আমি ওই আলোচনায় যাচ্ছি না তো। সবই তো বলে ফেললেন। আমি ওই আলোচনা, গণবাহিনী তো No, no, আমাদের আওয়ামী no, no. লীগের অনেক নেতাকে ঝুলিয়ে আরে দিয়ে মেরেছিল। আরে ভাই, এটা মনে হয় আপনি জানেন না। ওই শোনেন, গণবাহিনীর সময় যখন জাসদের সময় এটা তো যখন পুরনো আলোচনা। তাহলে আপনি শোনেন আমার কথা, শোনেন আলোচনা যখন আনছেন আলোচনা আমার কথাটা শুনেন, ধৈর্য রাখেন, একটু ধৈর্য রাখেন। ক্ষমতার উত্তাপে যদি কথা বলেন তাহলে দেন টকশো হবে, ঝগড়াই হবে। আচ্ছা, আমার মনে হয় একজন এটা দিব না। দুইজন সমান সমান। আপনি উনি যে সময় পাবেন আপনি সেটা পাবেন। আমি তো কোনো ওনারটা শেষ করুন। কিস্তি খেউর উপরে নেই, কারণ আমি গালাগালিও দিইনি, আমি ইতিহাসের তথ্য দিলাম, আমি ইতিহাসের তথ্য দিলাম। শোনেন, ইন্ডেন্টি আইন দিয়ে কে বন্ধ করেছিল? আচ্ছা, জিয়াউর রহমান রাজাকারকে প্রতিষ্ঠা করতে ভালো কথা, হ্যাঁ, ভালো তাইলে কথা, জুলফিকার আলী অত্যন্ত ভুট্টোকে খারাপ কথা। হ্যাঁ। 73 সালে ঢাকায় এনে কে লাল গালিচা সম্বর্ধনা হলো? সবচেয়ে বড় যুদ্ধ অপরাধী 74 কে সালে দিয়েছে? 74 সালে কে দিয়েছে? রক্তের দাগ শুকায় নাই, আপনার নেতা দিয়েছে। কি দিয়েছে? সবচাইতে বড় যুদ্ধ অপরাধী জুলফিকার আলী ভুট্টো, তাকে ঢাকায় এনে লাল গালিচা সংবর্ধনা দিয়েছেন সেটা রাষ্ট্রীয়, আপনি দিয়েছেন, রাষ্ট্রীয় আপনি দিয়েছেন। না, হ্যাঁ, সেখানে আওয়ামী লীগের আপনাদের 96 নির্বাচনে বদরুল হায়দার চৌধুরীকে প্রেসিডেন্ট বানাবার জন্য গোলাম আজমের পা ছুঁয়ে সালাম করেছেন। 96 নির্বাচনে অতএব এই রাজনীতি, জনগণ জানে এইসব 15 ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধের নির্বাচনে কি চেতনার অবস্থা রাজনীতি, হয়েছিল আপনাদেরকে নাম এগুলো দেওয়া হয়েছিল পুরনো, কোনোদিন? পুরনো না, এগুলাই রাজনীতি, পতিত ইস্যু। এগুলো এই বাণিজ্য আওয়ামী লীগ করলে আওয়ামী চলবে না। লীগের আমরা আচ্ছা ঠিক আছে, আপনি বলেন। বলেন, আমাকে একটু সুযোগ দেন, সুযোগ দিব। আপনার কথার মধ্যে আমি কথা বলি। অসত্য মিথ্যা কথাগুলো যদি এইভাবে ঠিক আছে, যেটা মিথ্যা আপনি মনে করেন, সেজন্যই তো আমাকে বলতে হচ্ছে। সরি, আপনি নোট করেন, আমি যেটা মিথ্যা আমি নোট করছি, সব ঠিক আছে। বলেন। উনি একটা কথা খুব সত্য বলেছে যে কি ভারত ওনাদেরকে নিরাপদ মনে করে, এটাই সত্য। অবশ্যই এটাই হলো সত্য। ওনাদেরকে তাহলে ক্ষমতায় কেন রাখতে হবে, সমর্থন দিবে? ওনাকে ক্ষমতায় রাখবে ভারত, এখানে নিরাপদ, ক্ষমতায় রাখলে- এবং যা নেবার, ক্ষমতায় রাখলে জনগণ, যা নেবার, যা নেবার, ভারতের জনগণ, ভারতের সরকার তো এই জন্যই তো ভারতকে যায় বলেন আরেকটি বার রাখতে হবে, আরেকটি বার আমাদেরকে ক্ষমতায় তাকে রাখতে। প্রশ্ন করেন, ক্ষমতাটা ওইখানে, এই দেশের জনগণই ক্ষমতা আমাদের ভোট দিয়েছে। আপনার বাংলাদেশের জনগণের কোনো ক্ষমতা নাই। এক ব্যক্তি এক নেতা এক দল, এক ব্যক্তি এক নেতা এক দল, সিদ্ধান্ত হয় দিল্লিতে। আওয়ামী লীগ আমাদের কাছে কোনো issue না। হত্যা করেন। মনে হয় দুজনের কথা দর্শকরা শুনতে ভালোভাবে পারবেন না। আপনাদের কথাগুলো একটু একজনের পর একজন পরে বললে আপনি 2 মিনিট বলেন, আপনি 2 মিনিট বলেন, যেহেতু একসঙ্গে কথা বলেছেন, তারপরে আবার সেটাই বলছি যে এই যে ভারতকে যে দিয়েছি, আমি যেটা বললাম, ভারতের, আমি বলিনি ভারতের বিদ্বেষ করতে হবে। ভারতের সাথে কোন প্রতিবেশী রাষ্ট্রের সুসম্পর্ক আপনি বলেন? একটা প্রতিবেশী রাষ্ট্র বলেন, পাকিস্তান বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, শ্রীলঙ্কা বলেন, চায়না বলেন, যাদের সাথে বর্ডার আছে, একমাত্র বাংলাদেশের আওয়ামী লীগের সাথে, বাংলাদেশের মানুষের সাথে না। না দুঃখ না, আপনি বাংলাদেশে থাকেন, বাংলাদেশে এমপি করেন, কিন্তু স্বার্থ দেখেন ভারতের। সমস্যাটা ওইটা, সমস্যা অন্য কোনো কিছু না। আমি আজকে দেখলাম এই যে বাংলাদেশের স্বার্থ দেখছেন না আপনি, ভারতের নিরাপত্তা, ভারতের স্বার্থ, ভারত ভালো, ভারত বন্ধু, ভারত যে এত নিচ্ছে, দিচ্ছে না, দিচ্ছেন, দিয়ে দিয়ে খুশি হচ্ছেন, কৃতজ্ঞতায় নত হচ্ছেন, এই যে বিষয়। হ্যাঁ, আপনি বাংলাদেশের স্বার্থ দেখবেন না তো, আপনি ভারতের স্বার্থ দেখবেন। এটাই হলো বাংলাদেশের প্রার্থীও দেয় ভারত। একটা জায়গায় পারেন নাই, আমরা পশ্চিমা করে মনে করছিলেন নির্বাচন, আমরা কোনো বিদ্বেষ পোষণ করি না। ভারত একমাত্র দুর্নীতির কথা বলে সমস্যা আছে, এইজন্যই ভারতের বিরুদ্ধে বাবু ভাই একটু ধৈর্য রাখেন। আলোচনার কথাটা না না এটা শুনবে না, না না, মানুষ ভালো বলবে না আমাদেরকে। সরি, আমি বলি এই যে দুর্নীতির কথা বললেন, দুর্নীতির জিরো টলারেন্স বলেন আওয়ামী লীগ। হ্যাঁ, দেখেন এই যে বেনজির সাহেবের যে সম্পদ, টিপ অফ দ্য আইসবার্গ আমরা যেটা দেখছি, এর পিছনে কি আছে জানি না। বাংলাদেশে যে বিপুল ডলার সম্পদ, এই যে লুটেরা বাহিনী, এই যে বাচ্চু, বেসিক ব্যাংকের বাচ্চু, তার টিকিটই স্পর্শ করতে পেরেছে কে? একদিনে তৈরি হয়েছে। প্রশান্ত কি একজন 10,000 না 12,000 কোটি টাকা ভাইগে চলে গেছে। হ্যাঁ, এই যে বেনজির সাহেব ক্ষমতায় থাকাকালীন কি অধ্যত্ত, কি তার বডি ল্যাঙ্গুয়েজ, কি ক্ষমতা, গোপালগঞ্জের মানুষ উনি যখন ছিলেন, এবং তার সময়ে যত গুম হয়েছে অধিকাংশ বিএনপির নেতাকর্মীদের গুমের সময় উনি যখন র্যাবের ডিজি ছিলেন তখন তাকে ওনার রাষ্ট্রীয় শুদ্ধাচার। তাহলে শুদ্ধ মানুষ যদি বেনজির সাহেব হয়ে থাকে, যার চেহারা এই, যারে ওনারা বলে আইন দুর্নীতি নাকি সকলের জন্য সমান, এবং দুর্নীতির বিরুদ্ধে বিচার করবেন, তার টিকিট আগে ধরেন, এই বাচ্চুদের ধরেন, এই লুটেরা। এই যে ভূমিমন্ত্রী দেখেন চিটাগাঙের, কালকে দেখলাম কি উদ্ধত্ত, বাপরে বাপ, ওখানে বক্তৃতা দিতেছে চিটাগাং একটা টিওনো সাহেব আছে, বলছে এই টিওনো সাহেব 7 দিন আগে কেউ পারমিশন আমার দলের ঘর যেই হোক, ওখানে একজন কি আবার ওনার দলেরই ওই যে কামড়াকামড়ি যেটা আর কি একজন অর্থমন্ত্রী না প্রতিমন্ত্রী হয়েছেন এক নারী এমপি কি আয়েশা সাহেব, তাকে উদ্দেশ্য করেই বলছেন বেসিক্যালি বিএনপিকে না, যে কেউ এখানে সমাবেশ করতে পারবে না আমার অনুমতি ছাড়া। মেসেজ পেয়েছেন পরিষ্কার, তার নাকি 250 না 300 বাড়ি। উনি আবার মন্ত্রী ছিলেন, আবার কি সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন, আর উনি কইতেছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। এগুলো কি তামাশা ছাড়া কি বলেন?
শুনেন, যেই কোনো দুর্নীতির যখন বিষয় আসবে, দুর্নীতি কোন জায়গাটায় দুর্নীতি হয়েছে, একজন অনেক টাকা হলো সেটা দুর্নীতি, নাকি সে অবৈধভাবে সেই টাকাটা বানালো সেটা হলো দুর্নীতি। সুতরাং তারা যখন এই যে এতগুলো কথা বলে, তারা একটা সেল, কিছু জিনিস তো স্পষ্ট যে থাকে আপনি থাকে সরকারি অবশ্যই। চাকরি তাদের করেন 84 লাখ টাকা তারা তাদের সাকুল্যে একটা বেতন সেল দিয়েছেন। থাকা উচিত, লাউ ভাই, যেই সেলের উনি দিকে 34 বছর চাকরি করে 1,84 লাখ টাকা না বেতন আমি পেয়েছেন। আমি কাউকে 1000 কোটি ইয়ে টাকা, দেওয়ার জন্য 2000 কোটি টাকা তার সম্পদ যদি হিসাব করেন, চর্মচক্ষু যদি একটু খুলে চশমা খুলে যদি দেখেন, দেখতে পারবেন। না না না, আমাদের ইয়ে করার দরকার নেই। তার কারণ কি জানেন না, কেউ যদি অন্যায় করে, কেউ যদি অবৈধভাবে সম্পদ অর্জন করে, যদি কেন, আমি বলি, আমার কথা বলতে দেন আপনি, যদি করে তাহলে সেটা তার জন্য সে দায়িত্ব নেবে, তার জন্য আমি দায়িত্ব নেব না, ঠিক আছে না? আপনার যে কাজটা সেটা সংসদে বক্তৃতা দেন, আপনার যে কাজটা, আমি বলি আপনার যে কাজটা, যেই কথাগুলো আপনি যে বলে গেলেন, আপনাকে করতে হবে কি, আপনাদের একটু ওই ইয়ে ডেস্পট করার দরকার। ডেস্পট করেন না তো, কোন আন্দোলনের জন্য সুচিন্তিত চিন্তাও নাই, যার জন্য বারবার বাড়ি খায়। ভাই আমি কি করব, আমার কাছে দেন, বিএনপি কি করেছে, বিএনপি কি করবে, বিএনপি কোথায় যাবে, তারপরে আজকে এই সিদ্ধান্ত আপনি দিলে তো হবে না, আপনি না আপনি আওয়ামী লীগটা করেন। এখন মূল যেটা আপনার যেটা করা দরকার সেটা হলো, একজনের বিরুদ্ধে ধরেন অমুকে সম্পদ করছে, দুর্নীতি যেই অবৈধভাবে যে সেই জিনিসগুলা যদি আপনারা তুলে ধরতে পারেন সঠিকভাবে, সেটা নিয়ে আপনার একটা আন্দোলন করেন। আমি তুলবো কেন? আমি আপনাকে ট্যাগ দিচ্ছি, আপনি সংসদে বক্তৃতা দেন কালকে, দিবেন না? সঠিক একটা অবশ্যই দিব, জীবনে দিবেন না। সততার শুনেন, ওই সাহস নাই, ওই বুকের সাহস আমাদের আছে, কারণ আমরা মুক্তিযোদ্ধার সন্তান, সাহেদা চৌধুরীর সন্তান, এমনি আমাদের ব্যাকগ্রাউন্ড আছে, ভাইসে আইসে রাজনীতি করতে বসি নাই। সুতরাং সেই বুকের পাটা আছে, সেই আমাদের সেই ভিত্তি আছে, সেই ভিত্তির উপরেই আজকে আমার রাজনীতি। সুতরাং বুকের পাটা বা সাহস দুঃসাহসের কথা আমাদের বলবেন না। সব ওই মুক্তিযোদ্ধা যেমন আমার মা ছিলেন, প্রতিটা আন্দোলন, সেই যুদ্ধ থেকে সব কিছুতে সে অগ্রণী ভূমিকা পালন করছে, সেই ঘরের তার ছেলে আমি। সুতরাং আমরা জানি আমাদের সেই দুঃসাহস বা সৎসাহস সবই আছে, কারণ আমাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির কথা আজ পর্যন্ত কেউ সাহস পাবে না, বলতে পারবে না, বেরও করতে পারবে না, ঠিক আছে না? ব্যক্তিগত আলাপে না যাই। এখন আমার পয়েন্টটা হলো, আপনি যেই জায়গায় হাসিরও কিছু নাই, পারলে বের করেন। এখন মূল যেটা, কারো বিরুদ্ধে যদি থাকে, আপনারা কি পারেন না যে আপনিও তো একটা জিনিস আইসে একটা মামলা ঠেকে দেন যে এই অভিযোগে সে এটা করছে, দেখেন না আপনারা আস্তে আস্তে করে এইগুলা হইলে তো কিছু পপুলারিটি বাড়বে আপনার। সঠিকভাবে রাইট জায়গাটায় আপনি হিট করেন, আপনি ঢালাওভাবে বলতে থাকবেন দুর্নীতি মামলা পুলিশ নেবে, কেন নেবে না? কোর্টে যাবে না, এখন নিয়ম আছে তো, পুলিশ না নিক, আপনি কোর্টে নেবেন, কোর্ট আপনি ওটা আপনার তদন্ত করার জন্য থানায় পিআইবিতে দিতে পারে, থানায় দিতে পারে, কোর্ট অ্যাকসেপ্ট করবে, মানে কোর্ট অ্যাকসেপ্ট করবে। কোর্ট যদি অ্যাকসেপ্ট না করে, যে টকশোতে যেন বসে আছেন উনি বলবেন, দেখেন আমরা নিয়ে আসছিলাম, মামলা নিয়ে গেছিলাম, করে দেখেন এই মামলাটা কোর্ট কিন্তু নেয় নাই, তখন কিন্তু আসতে আমার কথা বলার সুযোগ থাকবে না। ওইভাবে তারা যদি প্রক্রিয়াটা করে, তাহলে কিন্তু ওইটা একটা কনস্ট্রাকটিভ ওয়ে হবে। আর আমি ঢালাওভাবে যদি বলতে থাকি, দেখেন দুর্নীতি সব দেশে আছে, কম বেশি আছে, রাইট? তো এই দেশে দুর্নীতি নাই, আমি যদি বলি দুর্নীতি নাই, মানুষ হাসবে। দুর্নীতি আছে, দুর্নীতিকে সহনশীলতার মধ্যে কতটুকু পর্যন্ত আপনি উঠতে দিবেন, একটা আপনার সরকারের কাজ বা সবাই ইয়ে হলো আমাদের, যে দুর্নীতিটাকে আপনি এইভাবে মাথা ছাড়া দিয়ে উঠতে দিবেন না। তো সেই জায়গাটাতে তাদের যেটা ভূমিকা, সেটা কনস্ট্রাকটিভ ওয়েতে সেই ভূমিকা পালন করুক। এই যে সব জায়গায় বলুক তার আমলে কি হয়েছে, হয় নাই, এটা যুগ যুগ ধরে হয়ে আসছে, বহুত কিছু হচ্ছে, সেই সব জায়গায় নাই গেলাম। কিন্তু আমার কথা হলো যে আপনি যেই কথাটা বলবেন, যেই কোনো জিনিস আসেন, একটা আপনার সঠিকভাবে আপনি কনস্ট্রাকটিভ ওয়েতে ওটা নিয়ে আগান, তাই দেখবেন সেটাতে আপনি মানুষের কাছে তুলে ধরতে পারবেন। এইভাবে পারবেন না যে অমুক এই করলো, কেউ 10 টাকা আছে, কেউ 100 টাকা আছে, যদি বলেন না অনেক সময় যে অমুকের 10 টাকা আছে, আজকে 100 টাকা হয়ে গেল। 100 টাকা কি সে বৈধ পথে কামাইলো, তার কি সব রিটার্ন সাবমিট করা সব কিছু তার ঠিক মতন করছিল কেন সেটা দেখবেন, নাকি আপনি বলবেন যে না এত টাকা হইলো কেন? সুতরাং কারো যদি কোনো সম্পদ থাকে, যে দুর্নীতি করুক, যে কোনো কিছু করুক, তার দায়িত্ব যেই লোক দুর্নীতি করছে তাকেই নিতে হবে, এবং আপনারা সেটা আমি যেটা বলি, আমার প্রশ্ন, মানে যেভাবে আপনারা তর্ক বিতর্ক করছেন, অভিযোগ পাল্টা অভিযোগ করছেন, এই অবস্থায় বাংলাদেশে চলবে নাকি সামনে অন্য কিছু পরিবর্তনটা কি সামনে, কি এটাই ফাইনাল রাউন্ড? আমি আর আপনাকে আসতে পারবো না, যা বলবেন বুয়েটের বিষয়টা একটু বলি। দেখেন, একটু দয়া করে একটু বলতে দিন, হ্যাঁ, চিল্লাপাল্লা না করে। এই মানে উনি বলছে কি, দুর্নীতি যদি কেউ করে আমার দায়িত্ব হলো আমি তার বিরুদ্ধে মামলা দেবো, এখানেই উনি বলতে দিচ্ছে না। আমি ওনাকে ট্যাক্স দিচ্ছি, রাষ্ট্রের সমস্ত আমার দুর্নীতি দমন কমিশন আছে, তারপরে কি পুলিশ আছে, ডিজিএফআই আছে, এনএসআই আছে, সমস্ত সংস্থা আছে, এবং ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে বাংলাদেশ ব্যাংকের। এখন উনি আমার করে আমি নাকি মামলা দিব। ওনারা দেখছেন না, অর্থমন্ত্রী এর আগে বলেছেন যে আপনারা নাম দেন কারা কারা টাকা পাচার করেছে, অথচ রাষ্ট্রের সমস্ত মেকানিজম, সমস্ত অর্থ ওনার হাতে। এই যে বেনজির সাহেবের দুর্নীতি, এটিকে একদিন তৈরি হয়েছে? আপনি
বলেন? এই যে বাচ্চু সাহেব যে দুর্নীতি করেছে, এস আলম 30,000 কোটি টাকা একটা ভয়ঙ্কর নভেম্বর নামে একটা ব্যাংক থেকে নিয়ে গেল, সমস্ত ব্যাংকগুলোকে একটা লুটের আখড়া তৈরি করে দিল। এই জাবেদ সাহেব যে 250 না 300 বাড়ি করলো ইউরোপে, এগুলো কি একদিনে করেছে? এখন এগুলো আমাকে তদন্ত করতে হবে। আমার হাতে কি আছে? আমি কেন তদন্ত? আপনি তদন্ত করেন। আপনি দুর্নীতির বিরুদ্ধে বলছেন, আপনি দুর্নীতির জিরো টলারেন্স ঘোষণা করতেছেন, অথচ আপনার নিচে সব পোকলা। এখানে একটা পাড়া মহল্লার একটা আওয়ামী লীগের নেতা, যার উনি একটি কি মামুন সাহেব নাকি এক গল্প করলো, হাওয়া মানে 17, 18, 25 বছর আগের এক গল্প, সেই গল্প, অথচ ওনার পাড়া মহল্লার 2000 কোটি টাকা এক ফরিদপুর এক ছাত্রলীগের নেতা পাচার করে দিল এই ওনার জেলা থেকে, পাশে মানে আমার জেলা থেকে 2000 কোটি টাকা পাচার করে দিল। আপনি বলেন, আবার ওনারা বলতেছে আমরা দুর্নীতি এলাও করি না। কি বলবেন এইসব গল্প? এই যে বুয়েটের যে ঘটনা দেখেন, মানে শুধু বুয়েট না, আপনি কয়েকদিন আগে পিজির যে একটা চিত্র দেখেছেন, ভাইস চ্যান্সেলর বদল হয়েছে, এক গ্রুপ গেছে আর এক গ্রুপ, উনি আগে বাণিজ্য করেছে, নিয়োগ টিয়োগ তার আগে দিয়েছে কতগুলা, এরা বঞ্চিত হয়েছে। এরা ঢাই নিয়ে মানে ব্যান্ড পার্টি ভাড়া টাড়া করে ওখানে চিকিৎসা সমস্ত বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা দেখেছেন। এখন আবার উনি লুটপাট করবে। এই যে লুটপাট তন্ত্র, মাফিয়া তন্ত্র, এগুলোর বিরুদ্ধে কথা বললে ওনারা রাগ করে। আরে ভাই, ওনার নেতাই তো বলে গেছে সব চাটার দল, আমার চারপাশে সব চাটার দল। ওনার প্রধানমন্ত্রী বলছে যেগুলো সবগুলো কেনা যায় আওয়ামী লীগের। আর ওনার যে বিএম মুসা আছে না, সে বলছে যে আওয়ামী লীগ দেখলেই পড়তে হবে তুই চোর। এগুলো আমাদের বক্তব্য না, সরি আপনি রাগ করেন না, এটা আপনাদের বক্তব্য। সেই আওয়ামী লীগের প্রজন্ম আপনারা, সেই আওয়ামী লীগের প্রজন্ম তো এখন এই যে লুণ্ঠন, লুটপাট, দুর্নীতি, তার সমস্ত মানুষের উপরে যাই পড়ছে। আপনি মাধ্যমিকের শিক্ষার খরচ 51% পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে, শিক্ষার খরচ এবং কেনাকাটার খরচ, সমস্ত চিকিৎসা খরচ কোথায়? মানুষ ছেলেমেয়েরা স্কুলে পড়াতে পারছে না। উনি এখন জনগণের গল্প করছে, জনগণ নাকি দুধের মানে এখানে দুধ আর মধুর নহর বয়ে যাইতেছে আওয়ামী লীগের শাসনামলে, সুইজারল্যান্ড ধর এইসব কথা যদি মানুষ শুনে না, মানুষ মনে করে এগুলো মানুষের সাথে বুয়েট একটা প্রতিষ্ঠান। দেখেন বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান, জগন্নাথে কি হইলো দেখছেন না? এই বিশ্ববিদ্যালয়ে আমরাও ছাত্র ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যের অক্সফোর্ড বলা হইতো। সেখানে শিক্ষার নামে কোনো গবেষণা নাই, শিক্ষা নাই, শুধু নিয়োগ বাণিজ্য, শুধু টেন্ডারবাজি, শুধু মাদক বাণিজ্য, এক দল এক দেশ। ওখানে আর কেউ ওখানে রাজনীতি করতে পারবে না, ছাত্রলীগ, হ্যাঁ ওনার দল। এবং তারা ওখানে শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া, ফার্স্ট ক্লাস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, কেউ না, 33তম নিয়োগ হয় ওখানে। এবং একই যার ফলাফল যা হচ্ছে, বাংলাদেশের শিক্ষার মান এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্য অক্সফোর্ড, আমরা যারা ছাত্র ছিলাম, এক মিনিটে শেষ করতে হবে। হ্যাঁ, আমরা যারা ছাত্র ছিলাম সেই বিশ্ববিদ্যালয় এখন পৃথিবীর 1000 বিশ্ববিদ্যালয়ের ভিতরে থাকে না। বুয়েট আমাদের মর্যাদাবান প্রতিষ্ঠান, সেখানে কি হয়েছে? আবরার ফাহাদকে হত্যার পরে যেই বুয়েটের রাজনীতি, ঠিক আছে রাজনীতি, আমি যদি সবারই রাজনীতি করবার অধিকার আছে, আমি যদি চাই যে আমি রাজনীতি করব না, বুয়েট কি? বুয়েট তো শুধুমাত্র অবকাঠামো না, ওখানকার ছাত্র শিক্ষক এই মিলেই তো বুয়েট। সেখানকার 99% ছাত্র চাচ্ছে না যেখানে রাজনীতি হোক, উনি ওখানে রাজনীতি চাপাই দিতেই হবে, সমস্ত জায়গায় রাজনীতি। এবং ছাত্রলীগের ওনার সভাপতি, যার 11-12 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি, তার ছাত্রত্ব চলে গেছে কবে? 3 বছরের অনার্স 7 বছরে পাশ করেছে। সে এখন সিদ্ধান্ত দিচ্ছে যে বুয়েটে ছাত্রলীগ কেন থাকবে না, ছাত্র রাজনীতি কেন থাকবে না। এই হলো বাস্তবতা। সেই জন্য আমরা বলি যে মাফিয়া তন্ত্র যখন সমস্ত কিছু গোড়া হলো নির্বাচন, গণতন্ত্রহীনতার পরিবেশে এই সব কিছু হতে পারে। দেখেন, উনি যেটা বললেন যে একটা ইউনিভার্সিটির বুয়েটের কথা বললেন, যেখানে রাজনীতির বন্ধের কথা। আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা যদি যেই সংবিধানের অধীনে এখন চলছি, আমরা গণতন্ত্রের কথা সবাই বলছি, উনিও গণতন্ত্রের কথা বলেন, আমিও গণতন্ত্রের কথা বলি, তাহলে গণতন্ত্রের কথা বললে একটা বিশ্ববিদ্যালয়ে আপনি রাজনীতি বন্ধ করে দিবেন, এটা তো আমার কাছে মনে হয় না এটা গ্রহণযোগ্য। আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়, আমি যে রাজনীতি করতে চাই না, আপনি আমাকে কেন জোর করে করাবেন? লাউ ভাই, যদি কেউ অপরাধ করে থাকে সেখানে তাহলে সেই অপরাধীকে নিয়ে আপনি বলেন যে এরাই হলো অপরাধী, এদের এই তাদের কর্ম, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন। কিন্তু আমি রাজনীতি বন্ধের প্রতি আমার আন্দোলন। আমার প্রশ্নটা শুনেন, আমি রাজনীতি করব না, ওখানে 99% ছেলেরা বলছে আমরা রাজনীতি চাই না, তা আপনি আমার পর কেন চাপাই দিবেন? না, এটা কোন গণতন্ত্র? কেউ যদি আবার রাজনীতি করতে চায়, না না, কেউ 99 বলতে কেউ যদি বলে যে আমি রাজনীতি করতে চাই, আপনি মাথা দিবেন কেমনে? না না, রাজনীতির নামে অরাজনীতি যেন অপরাধ, রাজনীতির জায়গায় যদি কেউ অপরাজনীতি করে, রাজনীতির কথা বলে যদি কেউ অন্যায় করে, সেটা করবে। কি করছে এটা পরে আসবে। এই যে আপনি চলে গেলেন আবার আরেক জায়গায়, জগন্নাথ, আমার হাতে অত সময় নেই, উনি কনসেস করে সরে যাওয়া বোঝায় চলে যান। হ্যাঁ, এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, প্রথম যেটা দেখেন, এই আওয়ামী লীগের
বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা দেশ স্বাধীন করেছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত 15 বছর এদেশে কি উন্নয়ন হয়েছে ওনাদের মুখ দিয়ে আসবে না, কিন্তু সারা পৃথিবী জানে। এবং ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে জনগণের রায়ে আমরা নির্বাচিত হয়ে এসেছি এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী 5 বছর সুন্দরভাবে এই দেশটাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অব্যাহত থাকবে। এই প্রক্রিয়ার মধ্যে অনেক রকম বাধা আসবে, কোনো সময় আপনার এই ধরেন জিনিসপত্রের দাম অবশ্যই সেটাকে ইয়ের ভিতরে আনতে হবে, ওই মূল্যস্ফীতি অবশ্যই তাকে নামায় আনতে হবে, সেগুলো চলবে। এক একটা সময় একরকম পরিস্থিতি হয়, সেই পরিস্থিতি মোকাবেলা করে করেই আমাদের এগিয়ে যেতে হবে। সুতরাং যদি রাজনীতির কথা বলি, যদি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলি, তাহলে সুষ্ঠুভাবে গণতান্ত্রিক পন্থায় কিভাবে রাজনীতিতে আসতে হবে সেটাই করতে হবে। ওনাদের যে পথ, সেই পথ থেকে যদি তারা একটু সরে এসে সুষ্ঠু চিন্তা করে, তাহলে এই দেশের জন্য মঙ্গলজনক হবে। আর তা না হলে এই জিনিসই চলতে থাকবে, আমরা যেভাবে আছি সেভাবে ইনশাল্লাহ এগিয়ে যাব। 2041 সালে উন্নত বাংলাদেশ হবে, স্মার্ট বাংলাদেশ হবে, এবং তারা কিন্তু এইভাবে কথা বলতে থাকবে, তারা ওই কথা বলার মধ্যে থাকবে। প্রথম কথা হলো মানুষ এবং গণতন্ত্র। রাজনীতি যদি মানুষকে নিয়ে হয়ে থাকে তাহলে আওয়ামী লীগ যোজন চলে গেছে। আওয়ামী লীগ বলতে আর কিছু নাই। এখন আওয়ামী লীগের যত তাড়াতাড়ি বোধোদয় হবে, তারা যত তাড়াতাড়ি মানুষের সাথে আসবে, গণতন্ত্র আসবে, ততই তাদের জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল, সবার জন্য। ধন্যবাদ। দর্শক বলি মূল যেটা দেখেন, আমরা যে তাদের সহ্য করছি এটার সঙ্গে ধর্ষক আর ধর্ষিতা এক টেবিলে কোনো সময় বসতে পারে না। ধন্যবাদ। তারা যেটা করেছে, তারপরে যে আমরা তাদের সাথে এভাবে হাসি মুখে ক্ষমতায় থেকে সুন্দরভাবে গণতান্ত্রিক কথা তারা বলছে, এবং গণতন্ত্র আছে বলেই কিন্তু এত কথা ওনারা বলতে পারছে। এখানেই গণতন্ত্র। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার শহীদ ইসলাম বাবুল এবং মিস্টার সাদাব আকবর, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, দুই অতিথি নানা বিষয় নিয়ে কথা বলেছেন, সেজন্য সব কথা শেষ কথা যে বাংলাদেশটা আসলে গণতান্ত্রিক হোক। কেউ হয়তো বলবেন গণতন্ত্র নেই, সে কারণেই গণতন্ত্রের আকাঙ্ক্ষা। কেউ হয়তো বলবেন গণতন্ত্র আছে, কিন্তু সেটাকে আরও শক্তিশালী করা দরকার। এর কোনো বিকল্প নেই, এবং তার জন্য দুটো পক্ষ, গণতন্ত্রের দুটো চাকা, যে ক্ষমতাসীন দল এবং বিরোধী দল, তাদের মধ্যে এক ধরনের ন্যূনতম সৌহার্দ্য সম্প্রীতির একটা সম্পর্ক থাকার, সেই সম্পর্কটাও আমাদের প্রতিষ্ঠা করা দরকার, এবং তার জন্য আলোচনা, সমঝোতা, সংলাপ এগুলো অপরিহার্য। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।